গত কয়েক মাসে টাকার দাম কিন্তু ডলারের তুলনায় অনেকটা কমেছে। $1 দাম পেরিয়ে গিয়েছে 90 টাকার গণ্ডি। গোটা পৃথিবীর অর্থনীতি যেখানে ধীরে ধীরে একটা স্থিতিশীলতার দিকে এগোচ্ছে, সেখানে টাকার দামের এই যে পতন, এটাতে দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের মনে একটা অদ্ভুত উদ্বেগের সৃষ্টি করেছে। কিন্তু কী কারণে এমন হচ্ছে, সেই বিষয়েই আজকের বি ফর বিজনেসে আপনাকে জানাবো। সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়। যদিও বিশেষজ্ঞরা বলছেন বাহ্যিক কিছু চাপ এবং আভ্যন্তরীণ কিছু দুর্বলতার কারণেই নাকি এই সংকট তৈরি হয়েছে। ভারত একটি আমদানি নির্ভর দেশ। অপরিশোধিত তেল, ইলেকট্রনিক্স পণ্য, যন্ত্রাংশ ও সোনার মতো পণ্য কেনার জন্য বিপুল পরিমাণে ডলার খরচ করে আমাদের দেশ। আর যখনই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে, তখনই ভারতের ডলার খরচ কিন্তু বাড়ে লাফিয়ে লাফিয়ে। আর এই তেল বা ইলেকট্রনিক্স পণ্যের পেমেন্ট করতে গিয়ে বেশি টাকা দিয়ে তখন আবার ডলার কিনতে হয় ভারতকে, যা সরাসরি ভারতীয় টাকার মূল্য কমিয়ে দেয়। সুতরাং টাকার মূল্য গোটা পৃথিবীর বাজারের ওঠানামার উপর কিন্তু অনেকটাই নির্ভরশীল। টাকার পতনের অন্যতম প্রধান কারণ কিন্তু বাণিজ্য ঘাটতি বা ট্রেড ডেফিসিট। যখন ভারতের আমদানির পরিমাণ রফতানির চেয়ে বেশি হয়, তখন কিন্তু দেশ ডলার অনেক বেশি খরচ করে, কিন্তু এই ডলার উপার্জন তখন কম হয়। আর এই ভারসাম্যহীনতার কারণেই ভারতীয় মুদ্রার উপর ক্রমাগত চাপ বেড়ে চলে। সফটওয়্যার বা পরিষেবা রফতানি করলেও পণ্য রফতানির অনুপাত সেইভাবে বাড়ছে না। আর এই কারণেই একটা বিরাট বাণিজ্যের ঘাটতি তৈরি হচ্ছে। আর এই ঘাটতির কারণেই কিন্তু কমছে টাকার দাম। ফরেন পোর্টফোলিও ইনভেস্টর বা বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা, তারা ভারতের শেয়ার বাজারে ও বন্ড বাজারে একটা বিরাট ভূমিকা রাখে। কিন্তু বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, যেরকম ভূ রাজনৈতিক সংঘাত কিংবা অর্থনৈতিক মন্দার ভয় বা আমেরিকায় সুদের হার বৃদ্ধি দেখা দিলে এই বিনিয়োগকারীরা কিন্তু দ্রুত টাকা তুলে নিতে শুরু করে। তারা ভারতীয় টাকাকে ডলারে রূপান্তর করে টাকা বের করে নেয়। আর এর ফলে ডলারের চাহিদা কিন্তু হু হু করে বাড়ে। আর চাহিদা বেড়ে যাওয়া মানেই টাকার পরিপ্রেক্ষিতে ডলারের দামও বেড়ে যায়। সেই কারণে সাধারণ অর্থনীতির নিয়মে চাহিদা বাড়লে দামও বাড়ে, সেই কারণে ডলারের দাম বাড়ে এবং টাকার দাম কমে যায়। এখানে অর্থনীতিবিদ সুপর্ণ পাঠক বলছেন, যারা বিদেশি বিনিয়োগকারী আর কি, মানে আমাদের এখানে যারা স্টক মার্কেটে বিনিয়োগ করে, তারা এই টাকার দাম পড়ে যেতে পারে এই সম্ভাবনায় তাদের বিনিয়োগ তুলে নিয়ে যাচ্ছে। অর্থাৎ তারা মনে করছে যে তারা যদি স্টক মার্কেটে তাদের বিনিয়োগ ধরে রাখে, পরে বিক্রি করলে তাদের ক্ষতি হবে। কারণ আজ যেটা 100 টাকায় বিক্রি করেছে, ডলারে কনভার্ট করতে সেটার দাম তো পড়ে যাচ্ছে, তাই না? তো তার ফলে তাদের এক্সচেঞ্জ রেটে তাদের ক্ষতি হচ্ছে। এই ক্ষতিটা তারা চাইছে না। এবার ডলারের দাম পড়ে যাওয়ার তার ফলে কি হচ্ছে, ডলারের চাহিদা বাড়ছে, টাকার চাহিদা কমছে। এই দুটোকে যদি পণ্য হিসেবে দেখি, যার চাহিদা বাড়ে তার দাম বাড়ে, আর যার চাহিদা কমে তার দাম আরো পড়ে যায়, টাকার দাম পড়ছে। সম্প্রতি একাধিকবার রেট কাট করেছে আমেরিকার ফেডারেল রিজার্ভ। আর রেট কাট করলে কম সুদে ঋণ পাওয়া যায়, ফলে বিভিন্ন সংস্থা আমেরিকার বাজারে তাদের বিনিয়োগ বৃদ্ধি পায় ক্যাপিটাল এক্সপেন্ডিচারও। নাগরিকদের হাতে নগদের পরিমাণ বাড়ে, ফলে আমেরিকার বাজারে খরচও বাড়তে থাকে, বাজারে লেনদেন হয়, বাড়তে থাকে বিভিন্ন সংস্থার রেভিনিউ এবং প্রফিট। এছাড়া ফিক্সড ডিপোজিট ও বন্ডের রিটার্ন কমে গেলে বিনিয়োগকারীরা কিন্তু শেয়ার বাজারের দিকে ঝোঁকে, ফলে আমেরিকার শেয়ার বাজারে একটা বৃদ্ধির প্রবণতা দেখা যায়। আর এই কারণে বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা সেই সময় বিভিন্ন দেশ থেকে তাদের বিনিয়োগ তুলে নিয়ে আমেরিকার মার্কেটে বিনিয়োগ শুরু করে। আর এই সময় শক্তিশালী হয় ডলার, দাম কমে অন্যান্য সমস্ত দেশের মুদ্রার। টাকার মূল্য কমলে দেশের রফতানিকারকদের সুবিধা হয়। কেন? কারণ তারা ডলারের বিনিময়ে বেশি ভারতীয় টাকা পায়। প্রবাসীরা দেশে টাকা পাঠালে তারাও লাভবান হন, কিন্তু এর ফল ভুগতে হয় সাধারণ মানুষকে। আমদানি করা পণ্য যেমন জ্বালানির দাম বেড়ে যায়, যার প্রভাব পড়ে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস, খাদ্য এবং পরিবহনের খরচও। এছাড়াও বিদেশে পড়াশোনা, বিদেশে ভ্রমণ, আন্তর্জাতিক ঋণ পরিশোধ ইত্যাদিরও খরচ হু হু করে বাড়ে। কি বলছেন দেশের নীতি নির্ধারকরা? অর্থনীতিবিদ সুপর্ণ পাঠকের সঙ্গে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন, দেশের নীতি নির্ধারকদেরও কিন্তু এখন ভ্রু কুঞ্চিত হচ্ছে। এরকম নয় যে ভারতের যারা নীতি নির্ধারক তারা
রাজনৈতিক মঞ্চ থেকে যাই বলুক না কেন, আমরা যদি দেখি তাহলে তাদেরও কিন্তু ভ্রু কুঞ্চিত হচ্ছে। এবার সমস্যা যেটা হচ্ছে যে আগে যেটা হতো সেটা হচ্ছে যে এই রকম পরিস্থিতিতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইন্টারভেন করতো। তো এই বাজারে সমতা রাখার জন্য ডলার বিক্রি করে দিত, আবার প্রয়োজন পড়লে ডলার কিনতো। কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই স্টেবিলাইজেশন গেমে, এটাকে স্টেবিলাইজেশন গেমই বলে থাকে লাকি লোকজন, অর্থাৎ এই একটা সাম্যতা বাজারে একটা স্থিতি অবস্থা আনার জন্য আগে যে ধরনের হস্তক্ষেপ করতো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেই হস্তক্ষেপটা করছে না। তাই এইটা দেখে অনেকেই মনে করছে যে হয়তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চাইছে টাকার দাম আরো একটু পড়ুক। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ডলার বিক্রি করে বা ডলার কিনে বাজারে একটা স্থিতিশীলতা আনার চেষ্টা করলেও দীর্ঘমেয়াদের জন্য কিন্তু রফতানি বৃদ্ধি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা আবশ্যক। আর যতক্ষণ না এই কাজগুলো হচ্ছে ততক্ষণ টাকার বাজারে একটা চ্যালেঞ্জ কিন্তু অব্যাহত থাকবে। টাকার দাম আগামীতে বাড়বে নাকি কমবে, সেদিকে যেমন আপনি নজর রাখবেন, ঠিক তেমনই আপনি দেখতে থাকুন TV9 ডিজিটাল।